প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি দশম শ্রেণী চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এই চ্যাপ্টারটা করব। এই অধ্যায়টাকে আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি, 6.1 আর 6.2। অর্থাৎ দুটা ভিডিও ইউটিউবে আপলোড করব, তোমরা সেখান থেকে দেখে নেবে। আমি দুটো ভাগ যে করেছি, প্রথম ভাগ 6.1 এর অঙ্কগুলো একটা পার্টে, 6.2 সেই অঙ্কগুলো আলাদা পার্টে। 6.1 এ আছে শুধু চক্রবৃদ্ধি সুদ, আর 6.2 সেখানে সমহার বৃদ্ধি বা হ্রাস। দুটো আলাদা ভাগে ভাগ করে তোমাদের বইয়েও দেখবে, গণিত প্রকাশ বইয়ে, সেই বইয়েও দুটো পার্টে আলাদা করে আছে। আমি সেই বইটাকেই ফলো করছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অঙ্ক বই আছে দশম শ্রেণীর, এই বই অনুযায়ী প্রত্যেকটি অঙ্ক করা আছে। বাস্তবে সুদ দু রকমের হয়, দেখো, সরল সুদ এবং হচ্ছে চক্রবৃদ্ধি। সরল সুদ আমরা আগেই করেছি। সরল সুদ কোনটা? যখন শুধুমাত্র আসল বা মূলধনের উপরে সুদ ধরা হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। তার মানে তোমার প্রথমে যে প্রিন্সিপাল বা আসলটা থাকে সেটা চেঞ্জ হয় না, ওই আসলের ওপরই তোমার সময়ের যতই পরিবর্তন হোক না কেন, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, সব ক্ষেত্রে মেইন প্রিন্সিপালটা কিন্তু ইনডিফারেন্ট বা অপরিবর্তিত থাকে, একই থাকে, তার উপরে সুদ কাউন্ট করা। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। এখানে কি হয়, নির্দিষ্ট সময়ের শেষে অর্জিত সুদ মূলধন বা আসলের সাথে অ্যাড হয়ে যায়। ইন্টারেস্ট যেটা আমরা পাই, মনে করো 1 বছর পরে 2 বছর হতে পারে, কিংবা 6 মাসও হতে পারে, এটা বিভিন্ন পিরিয়ড। যাই হোক, মনে করো প্রাথমিকভাবে মূলধন ছিল পি, তারপরে 1 বছর পর তুমি ইন্টারেস্ট পেলে আর, তাহলে এর পরের বছর যখন আবার হিসাব করতে হবে, তখন কিন্তু মূলধনটা পরিবর্তিত হয়ে যাবে। তখন আমাকে এই সুদে আসলে যেটা হলো 1 বছর শেষে, সেটাই পরবর্তী বছরে প্রাথমিকভাবে মূলধন হয়ে যাবে, এবং সেই মূলধনের ওপর যেটা নতুন হলো পরিবর্তিত অবস্থা, তার উপরে ইন্টারেস্ট ধরা হবে, হিসাব করা হবে একই রকম সূত্র দিয়ে, যেটা সরল সুদের ক্ষেত্রে আমরা করতাম। এবার যে সময় শেষে চক্রবৃদ্ধি সুদ প্রাপ্য হবে, তাকে চক্রবৃদ্ধি সুদের পর্ব বা ইন্টারেস্ট পিরিয়ড অফ দা কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয়। এবার সুদের পর্ব নানা রকম হতে পারে, 3 মাস 6 মাস 1 বছর হয়ে থাকতে পারে। এবার কোনো যদি উল্লেখ করা না থাকে প্রশ্নে যে আহ পর্বটা কত, চক্রবৃদ্ধি সুদের পর্ব, তাহলে আমাদের ধরে নিতে হবে যে বছর শেষে সুদটা দেওয়া হবে। অর্থাৎ সাধারণ ক্ষেত্রে আমরা যে সমস্ত অঙ্কগুলো করব, বেশিরভাগ অঙ্কেই সাধারণ সুদের পর্ব 1 বছর ধরে করব, অর্থাৎ সহজ। তবে কিছু কিছু অঙ্কে দেখা যাবে যে 3 মাস 6 মাস বা অন্য কোনো আর কি ইন্টারভেল আলাদা হতে পারে সময় পর্বটা। এবার এটা আমরা সরল সুদের ক্ষেত্রেও দেখেছি। আসল বা মূলধন এবং কোনো একটা নির্দিষ্ট সময়ে যে সুদটা পাবে, তার সমষ্টিকে বলা হয় হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এক্ষেত্রে যেহেতু চক্রবৃদ্ধি সুদ, এই জন্য আমরা এটা বলি। এখন আমরা সরল সুদ এবং সেখান থেকে চক্রবৃদ্ধি সুদের সমীকরণটা কিভাবে আসছে সেই জায়গাটা একটু দেখে নিই।
তার জন্য প্রথমে সরল সুদের তোমরা জানোই যে প্রিন্সিপাল বা আসলকে পি দিয়ে আমরা ডিনোট করতাম আমাদের সুবিধার জন্য। সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট আর দিয়ে কত সময় পরে আমি সুদটাকে ক্যালকুলেট করব সেটা হচ্ছে সময়, টাইম দিয়ে, সেটাই পর্ব, সুদের পর্ব। তোমার সরল সুদের ক্ষেত্রে সেরকম ভাবে কোনো ব্যাপার নেই, যতদিন থাকবে টাকা প্রাথমিক মূলধনের ওপর ধার্য হবে ইন্টারেস্ট। ইন্টারেস্ট বা সুদকে আই দ্বারা আমরা ডিনোট করতাম এবং তার যে সমীকরণ ছিল সেটা ছিল পি ইন্টু আর ইন্টু টি বাই 100। খুবই সহজ ব্যাপার। এটা হলো সরল সুদ। এবং সরল সুদের ক্ষেত্রে সুদে আসলে যে টাকাটা হতো সেটা হচ্ছে পি প্লাস আই, তার মানে ইন্টারেস্ট হলো গিয়ে আমাদের পি আর টি বাই 100। অর্থাৎ সুদে আসলে আমরা এই টাকাটা পাবো টি বছর পরে। কিন্তু এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পর্ব থাকবে, সেটা 3 মাসের হতে পারে বা 6 মাসের কিংবা 1 বছরের। আমরা 1 বছর ধরেই যদি করি তাহলে পরে কি ঘটনাটা ঘটবে, শুরুতে মনে করো একটা মূলধন আছে পি, তাহলে 1 বছর পরে সুদে আসলে যেটা হবে পি প্রাইম, সেটা পরের বছর কিন্তু আসল হিসেবে কাজ করবে। তার মানে এখানে ওই যে পর্বটা 1 বছর ধরলাম, এক্ষেত্রে 3 মাস 6 মাস বা অন্য কিছু হতে পারে, সেই পর্ব পর পর ওর আসল কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। সরল সুদের ক্ষেত্রে আসলটা কিন্তু অপরিবর্তিত থাকছে, এই ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আরেকবার একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মনে করো প্রাথমিক একদম শুরুতে আসলটা পি থাকছে, সুদের হার আর, কিন্তু সময়গত পর্ব যেটা ধরেছি আমরা 1 বছর ধরলাম, 1 বছর পরে ওর মূলধন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সুদে আসলে কত টাকা হবে, পি প্রাইম হবে 1 বছর পরে, সেটা কত, পি ইন্টু 1 প্লাস আর বাই 100। কোথা থেকে পেলাম, এটা একদম সরল সুদের ফর্মুলা, শুধুমাত্র টি এর জায়গায় পর্ব যেহেতু আমরা 1 বছর ধরেছি 1 বছর বসিয়ে দিলাম, তাহলে 1 বছর শেষে সুদে আসলে কত পাচ্ছি সেটা কিন্তু আমাদের বেরিয়ে গেল। এবার মজার ব্যাপারটা হচ্ছে কি, দ্বিতীয় বছরের শুরুতে এই পি প্রাইমটাই হবে, অর্থাৎ সুদে আসলে যেটা হলো প্রথম বছরের শেষে, সেটাই দ্বিতীয় বছরের শুরুতে মূলধন হিসেবে কাজ করবে। এই জায়গাটাই ইম্পর্টেন্ট। তাহলে দ্বিতীয় বছরের শেষে যেটা আবার আমাদের সুদে আসলে হবে সেটা হবে গিয়ে পি প্রাইম হবে, পি ডাবল প্রাইম চেঞ্জ হয়ে সেটা হবে, মূলধনটা ছিল দ্বিতীয় বছরের শুরুতে, চেঞ্জ হয়ে গিয়ে পি প্রাইম, সো 1 প্লাস আর বাই 100। একই সূত্র। এবার পি প্রাইমের জায়গায় যদি আমি আমার সমীকরণটা বসাই, তাহলে পি প্রাইমের জায়গায় এই সম্পূর্ণটা আসলো ইন প্লেস অফ, আগের থেকে একটা আছে। তাহলে আমরা দেখলাম 2 বছর শেষে সুদে আসলে কত টাকা হলো স্কয়ার। এবার দেখো, এটা যদি 2 বছর না হয়ে n বছর হয়, তাহলে সেই ক্ষেত্রে সুদে আসলে যে টাকাটা জমবে তার সূত্রটা হবে এরকম, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এই হলো আমাদের আলোচনা। এবার আমরা বিভিন্ন যে অনুশীলনীর অঙ্কগুলো আছে তাদের সমাধান করব, এবং সেগুলোতে যদি কারো কোথাও সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। প্রত্যেকটা অঙ্কের সমাধান করে দিচ্ছি, কিন্তু নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে বাড়িতে, দেখে দেখে টুকলে হবে না, বুঝে নিতে হবে, বুঝে নিয়ে অঙ্কগুলো করতে হবে। 6.1 তোমাদের বই দেখবে, বই যেভাবে আছে অঙ্কগুলো পরপর আমি সেভাবেই করেছি। প্রথম প্রশ্ন, আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটা ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করুন। দেখো, আমি সবার প্রথমে বলি প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে যে আগে প্রশ্ন ভালো করে বুঝতে হবে। প্রশ্ন যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অঙ্ক হবে না।
এই জন্য তোমাদের প্রথম কাজ প্রশ্নটাকে ভালো করে বারবার পড়া, যতবার না বুঝতে পারছো ততক্ষণ পর্যন্ত পড়তে হবে। পড়ার পর কি কি ডেটা দেওয়া আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, কি কি দেওয়া আছে। দেখো আমি কয়েকটা জিনিসের নিচে মার্ক করলাম, যেমন আমার কাছে 5,000 টাকা, কত টাকা? 5,000 টাকা আছে। বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে, আর কত বছর পরে বের করতে হবে সেই বছর সময়টা আছে। তাহলে এগুলো যদি আমার জানা থাকে তাহলে কিন্তু আমি খুব সহজেই অঙ্কটা করতে পারবো। তাহলে প্রথমে আমাদেরকে লিখে নিতে হবে কি কি দেওয়া আছে। NPR 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? যে ফর্মুলাটার কথা আমরা একটু আগে বললাম, P into 1 plus R by 100 to the power n। এই সমীকরণটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। সমূল চক্রবৃদ্ধি যে সমীকরণটা সেটা হলো এরকম। এবার প্রশ্নে দেওয়া আছে সবকিছু, পিটা কত, আরটা কত এবং এন সময়টা কত, সব দেওয়া আছে। সেগুলো আমরা জাস্ট বসালাম পরপর। পি এর জায়গায় 5,000, আর এর জায়গায় 8.5% রেট অফ ইন্টারেস্ট, তাহলে 8.5 কে 85/10। তারপরে ক্যালকুলেশন খুব সহজ, স্কোয়ারটা করে আলটিমেটলি আমরা 2 বছর শেষে মোট কত টাকা পাওয়া যাবে এই জায়গাটা। তোমাদেরকে এই গুণ ভাগ পার্টটা নিজেদেরকে একটু পড়ে দেখতে হবে, যদি এখানটায় করা আছে প্রত্যেকটা স্টেপ, তবু কাটাকাটি পার্ট গুলো কিন্তু এখানটায় করা নেই, সেজন্য একটু যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো নিজেদেরকে যাচাই করে নিতে হবে। আশা করি সেগুলো তোমরা ভালো মতনই পারবে। 2 নম্বর প্রশ্ন, এক্ষেত্রেও সহজ প্রশ্ন। আমাদেরকে দেখো পি দেওয়া আছে, আর দেওয়া আছে, এন দেওয়া আছে, অর্থাৎ যদি আমি ফর্মুলায় ফেলি তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। একই কথা, p into 1 plus r by 100 to the power n। n হচ্ছে সময়, এই n এর জায়গায় 3 বসলো, কারণ এক্ষেত্রে 3 বছর। বাকিগুলো রেটের জায়গায় 8 আর প্রিন্সিপালের জায়গায় বা আসলের জায়গায় 5,000 টাকা বসলো। তারপর আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা যে জিনিসটা পেলাম তাহলে সেটা হলো হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি। এগুলো কিন্তু সবগুলোতেই সমূল চক্রবৃদ্ধি বের করতে বলছে, তাই আমাদের কোনো অসুবিধা নেই, সূত্র থেকে সরাসরি সমূল চক্রবৃদ্ধিটাই বেরোয়। তাহলে সেগুলো বেরিয়ে গেল, আমাদের অঙ্ক হয়ে গেল। যোগ বিয়োগ গুণ ভাগ বারবার বলছি, সেগুলো কিন্তু নিজেরা যাচাই করে নিতে, কোথাও ভুল হতেও পারে। 3 নম্বর প্রশ্ন, গৌতম বাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছে। 2 বছরের জন্য ধার নিয়েছে, চক্রবৃদ্ধি সুদের হার যেহেতু, সেহেতু আমাদের চক্রবৃদ্ধি সুদের সূত্র দিয়ে করতে হবে। 2 বছর পরে তিনি কত টাকা সুদ দেবেন, চক্রবৃদ্ধি সুদ দেবেন। এই প্রশ্নটার ক্ষেত্রে কি, প্রশ্নগুলো বারবার ভালো করে পড়তে হবে। এখানে শুধু কিন্তু সুদ কত টাকা সুদ দেবেন সেটা বের করতে বলেছে। তাহলে এই জায়গাটায় আমরা কি করব? কোনো ব্যাপার না, আগের মতনই আমাদের আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে। এই সূত্র প্রয়োগ করলে আমরা পাবো কিন্তু সুদে আসলে, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি। তাহলে যে টাকাটা পেলাম এটা কিন্তু শুধু সুদ নয়, সুদ প্লাস আসল। এই সুদে আসল থেকে যদি আমি আসলটাকে বাদ দিয়ে দিই, 2,000 টাকা যদি বিয়োগ করে দিই, 2,000 টাকা আসল ছিল এবং সুদে আসলে 2,247 টাকা 20 পয়সা হয়েছিল, তাহলে এই দুটোর বিয়োগ ফলে কিন্তু আমি পাবো হচ্ছে কত টাকা সুদ দিতে হবে। তাহলে এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কগুলোর থেকে একটু ডিফারেন্ট। আগের গুলোতে আমাদেরকে সুদে আসলে বা স্ববৃদ্ধি কি মূলটা হচ্ছে সেটা কিন্তু চাইছে। এই অঙ্কে কিন্তু সেটা চায় না, এই অঙ্কে চেয়েছে সুদ কত হবে, সেই কারণে আমরা এইভাবে অঙ্কটা করলাম। আশা করি বুঝতে পেরেছো। যদি অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাবে। 4 নম্বর প্রশ্ন, এক্ষেত্রেও আমাদেরকে আগেরটা 3 নম্বরের মতন সুদ বের করতে বলা হয়েছে এবং আমরা সিমিলার ওয়েতে একই রকম ভাবেই আসল, সময়, সুদের হার বের করার সূত্র, সূত্রের মধ্যে মানগুলো বসানো, সেখান থেকে ক্যালকুলেশন, ক্যালকুলেশন করে আমরা পেলাম যেটা, সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদে আসল। সেখান থেকে আমরা আসলটাকে যদি মাইনাস করে দিই তাহলে পরে আমরা কত টাকা সুদ দিতে হবে, সেই সুদটা বা কত টাকা সুদ হবে সেটা কিন্তু বেরিয়ে আসবে, খুবই সহজ।
আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি 5 নম্বর। এখানে বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 ভালো করে পড়তে হবে তোমাদেরকেও, 80,000 টাকা 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে দিতে হবে। এই অঙ্কটা অনেকভাবে করা যায়, তো যাই হোক আমরা যেভাবে করতে চাইছি এখানে সেটা একটু ভালো করে বোঝো। 2.5 বছরকে আমরা দুটো ভাগে ভাগ করে নিই, একটা 2 বছর, আরেকটা হচ্ছে তারপরে আরো হাফ বছর। তাহলে কিরকম? প্রথম যদি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমরা বের করতে চাই, তাহলে ফর্মুলা, যে ফর্মুলা আমরা শিখেছি, যে একটাই ফর্মুলা আমরা যেটা প্রয়োগ করে আসছি সেটা প্রয়োগ করে দেখো। পি এর জায়গায় আসল, আর এর জায়গায় রেট অফ ইন্টারেস্ট 5%, সেগুলো বসালে পরে এত টাকা 88,200, 88,200 টাকা, এটা হলো গিয়ে আমাদের 2 বছর পরে যে আসলটা দাঁড়াবে, সমূল চক্রবৃদ্ধি হয়ে ওটাই আসল দাঁড়াবে। সেই আসলের ওপর পরের বছর কিন্তু আমাদের হাফ বছরের কত হবে। হাফ বছরের সুদ নির্ণয় করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করলাম, পি রেট ইন্টু টি বাই 100। এবার এইটা হচ্ছে গিয়ে 2 বছরে যে আসলটা দাঁড়িয়েছিল সুদে আসলে, সেইটাকে ধরলাম। রেটের জায়গায় তো 5%ই আছে এবং টি হচ্ছে হাফ বছর, কারণ 2.5 বছর, 2 বছর চলে গেছে, হাফ বছর পড়ে আছে, সেজন্য ওই অর্ধেক বছরটাকে এখানটায় কাউন্ট করা হলো, করলে পরে এখানটায় আসলো। তাহলে সমূল চক্রবৃদ্ধি মোট 2.5 বছর পরে কত দাঁড়াবে, সেটা 2 বছর শেষে যা ছিল তার সাথে হাফ বছরের সুদটাকে যদি আমরা যোগ করে দিই, তাহলেই আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার, 90,405। আশা করি বুঝতে পারছো। এরপরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলেছে, যে ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2,496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিল? অর্থাৎ এই অঙ্কটা একটু ডিফারেন্ট। এক্ষেত্রে দেখো আসলটা দেওয়া নেই, বরং দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ কত হবে সেই টাকাটা দেওয়া আছে, সময় দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে। সেখান থেকে আমরা কি করতে পারি, আমরা ধরে নিতে পারি কত টাকা ধার দিয়েছিলেন, কত টাকা ধার দিয়েছিলেন বা ধার করেছিলেন সেটা আমরা ধরে নিই। ঠিক আছে, ধরে নিলাম, ধরলাম এক্স টাকা ধার করেছিলেন, অজানা কিছুকে আমরা এক্স ধরে করি, এটাই আমাদের রীতি বলতে পারো। তাহলে এক্স টাকা 2 বছর পরে কত টাকা সুদে আসলে হবে, সেটা হবে গিয়ে তোমার সূত্র পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n। তো সেগুলো বসালে পরে এটা আসে। এটা হলো কিন্তু সমূল চক্রবৃদ্ধি, কিন্তু এখানে বলছে সুদের ভ্যালুটা এত। তাহলে সুদ আমি পাবো কি করে? তাহলে সুদে আসল থেকে আসলটাকে যদি বিয়োগ করি, তাহলে আমি পেয়ে যাব আমাদের সুদের পরিমাণ। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, এই বাঁ পাশের জিনিসটা এবং ডান পাশের জিনিসটা এক। প্রশ্ন অনুসারে আমি এখান থেকে সমীকরণ থেকে বের করলাম যে সুদ কত হওয়া উচিত, আর প্রশ্নে বলা আছে সুদ কত দিয়েছেন। তাহলে এখন এটা থেকে যদি আমি সমাধান করি, তাহলে করে খুব সহজভাবেই অজানা রাশি এক্সটা কিন্তু বেরিয়ে আসবে, এবং সেটার মান কাটাকাটি করলে পরে চলে আসছে 15,000 টাকা। তার মানে ছন্দা দেবী 15,000 টাকা। আমি তোমাদেরকে বারবার বলছি ক্যালকুলেশন পার্টটা নিজেদেরকে কিন্তু করতে হবে, কোন ভাগ করে। বাকিটা কিভাবে হচ্ছে না হচ্ছে সেই জায়গাগুলো আমি বুঝে দেওয়ার চেষ্টা করি। যেমন এক্ষেত্রে অঙ্কটা কি হলো, তার একটা আসল ছিল কত জানি না এক্স। এবার সুদে আসলে কত হলো, হলো কিছু একটা ধরলাম ওয়াই। তাহলে সুদ কতটা হবে, এই সুদে আসলে যা হলো তার থেকে আসল বাদ দিলে সেটা হবে y। এবং এটার ভ্যালুটা আমার জানা আছে, তাহলে কি হলো, আমার সমীকরণ বেরিয়ে আসবে। এবার ওয়াইটাকেও আমি এক্স দিয়ে প্রকাশ করতে পারি কিভাবে, না সূত্র দিয়ে, এক্স ইন্টু 1 + 8/100। তাহলে ওয়াই এর জায়গায় এটা বসালে পরে শুধু এক্স দিয়ে থাকবে, যেটা আমরা করেছি। খুবই সহজ, তোমরা দেখো, চেষ্টা করো, আশা করি পারবে। 7 নাম্বার প্রশ্ন, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরের জন্য সুদ 2,648 টাকা হবে কোন আসলের জন্য, কোন আসলের জন্য?
এটা হলো কোশ্চেন। তো কত টাকা, আগের অঙ্কটার মতন, অর্থাৎ ধরে নিতে হবে এক্ষেত্রে যে আসলটা ধরি x টাকা, তাহলে সুদে আসলে এত টাকা হবে, তার থেকে আসলটা যদি বাদ দিই তাহলে আমরা সুদটা পাবো। তারপরে অঙ্কটাকে কন্টিনিউ করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ কিউব করা, গুণ তো করতেই হবে নিজেদেরকে, রাফে করবে, করলে পরে সহজভাবে ভ্যালু চলে আসবে। এই হলো গিয়ে আমাদের 7 নাম্বার অঙ্ক। এরপর 8 নাম্বার অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে, এক্ষেত্রে বার্ষিক 9%, 2 বছর পরে সুদে আসলে এত টাকা ফেরত পেলেন, কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। ধরতে হবে x টাকা, কারণ অজানা যে জিনিসটা বের করতে হবে সেটা যদি আমার অজানা থাকে, অবশ্যই অজানা, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে x। তাহলে x টাকা ধরে নিলাম, অজানা, সময় জানি 2 বছর, সুদের হার 9%, তাহলে সুদে আসলে যে টাকাটা হলো তার ফর্মুলা ওই একই ফর্মুলা, সবসময় আমি বারবার একটাই ফর্মুলা, বেসিক ফর্মুলা, সেটা কিন্তু ব্যবহার করতে হচ্ছে, আমাদেরকে এটাই ব্যবহার করতে হবে। সুদে আসলের ক্ষেত্রে এটা, আর যদি সুদ বলে তাহলে তার থেকে আসল বিয়োগ। তো এই জায়গাটাতে আমাদের সুদে আসলে চেয়েছে, তাই আমি ওই ফর্মুলা বসালাম, এবং প্রশ্নে দেওয়া আছে যে কত টাকা সুদে আসলে হয়েছে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা ওটার সমান হয়ে যাবে। তারপরে আমরা যদি ক্যালকুলেশন পার্টটা কন্টিনিউ করি, কন্টিনিউ করলে পরে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। এক্ষেত্রে দেখা গেল 25,000 টাকা আসছে, তাহলে 25,000 টাকা 2 বছর ধরে 9% চক্রবৃদ্ধি হারে রাখার পরে রহমত চাচা কিন্তু এত টাকা ফেরত পেয়েছিলেন। তাহলে আমাকে প্রশ্নটা কিন্তু সমাধান করার ক্ষেত্রে এই জায়গাগুলো মাথায় রাখতে হবে যে সূত্র একটাই, সেটাকে নানাভাবে প্রয়োগ করা প্রয়োজন হতে পারে অ্যাকর্ডিং টু কোশ্চেন। কোশ্চেন যেরকম থাকবে সেই অনুযায়ী আমাদেরকে প্রসিড করতে হবে, এগোতে হবে। 9 নাম্বার প্রশ্ন, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে তা হিসাব করে দিই। তাহলে আমাদেরকে এই আসলটাকে ধরে নিতে হবে x টাকা, সময় দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, সুদে আসলে কত হবে জানি, প্রশ্নানুসারে কত বলা আছে দেওয়া আছে এটা, তারপরে আমাদেরকে সমাধান করা শুরু করতে হলো, ক্যালকুলেশন কি, ক্যালকুলেশন করে স্টেপ বাই স্টেপ যা যা কাটাকাটি যায় সেগুলো করতে হবে, এবং রাফে গুণ ভাগগুলো করলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। পরবর্তী অঙ্ক 10 নাম্বার, বার্ষিক 7.5% সুদের হার 12,000 টাকা আছে, 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। তার মানে অঙ্কটা একটু বড় হলো, এবং মানে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক হলো, তার সাথে সাথে সরল সুদেরও কিছুটা প্রয়োগ হবে, এবং দুই ক্ষেত্রে সুদ বের করে তাদের আবার বিয়োগফলটাকে বের করতে হবে। তাহলে দেখি কিভাবে করা যায়। সবার প্রথমে আমরা যেটা করব, 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি কত হবে, তাহলে আসল ফর্মুলা যেটা আছে p into 1 plus r by 100 to the power n, মানগুলো বসানো হলো, বসানোর পরে এটা হলো গিয়ে আমাদের সমূল চক্রবৃদ্ধি। তাহলে 2 বছর শেষে এটা কিন্তু সুদ নয়, 2 বছর শেষে সুদে আসবে, 2 বছর শেষে চক্রবৃদ্ধি সুদটা আমার কত হলো, চক্রবৃদ্ধি সুদটা হলো, সুদে আসল থেকে আসলটাকে বাদ দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে এটা হলো চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদ, সরল সুদের বের করার ফর্মুলা হচ্ছে PRT বাই 100, সেটাই বসালাম, p এর জায়গায় 12,000, t এর জায়গায় 2, আর r এর জায়গায় হচ্ছে 7.5। তো এগুলো বসানোর পরে কাটাকাটি করলে 1800 টাকা। দেখো চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ যে আলাদা, অবশ্যই আলাদা, সেটা কিন্তু এই অঙ্কটা থেকে আমরা ঠিক বুঝতে পারলাম। যে চক্রবৃদ্ধি সুদে আমার সুদের পরিমাণটা দাঁড়ালো 1867.50, আর সেক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে সুদটা আসছে 800 টাকা। 2 বছর পরে একই রেট, সবকিছু ঠিক থাকছে, কিন্তু এই দুটো সুদ, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে যে পার্থক্য, সেটা দাঁড়ালো প্রায় 67.50, 67.50।
টাকা, 67 টাকা 50 পয়সা। এই অঙ্কটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা তোমাদের যে কোনো পরীক্ষাতেই আসতে পারে। এই অঙ্কটা খুব ভালো করে দেখবে। আমি স্লাইড গুলো পিডিএফ করে সেই পিডিএফ গুলো পাঠিয়ে দেবো, বা ইউটিউবে এটা কিন্তু আপলোড করা থাকবে, পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো ডেসক্রিপশন বক্স। 11 নম্বর প্রশ্ন, 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে নিন। তবে একই টাইপের অঙ্ক বেশ কয়েকটা থাকে। এই বেশ কয়েকটা থাকার কারণ হচ্ছে যাতে তোমরা প্র্যাকটিস করে তুমি আয়ত্তে আনতে পারো এবং বুঝতে পারো যে কিভাবে অঙ্কগুলো করা হচ্ছে। তা আমি করে দিচ্ছি, তোমরা দেখো, নিজেদেরকে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তো আমি দেখলাম, দেখে দেখে করলাম হবে না, বুঝে বুঝে নিজেদেরকে না দেখে অঙ্কগুলো করতে হবে। যাই হোক, এই অঙ্কটাতে ঢুকি। আসল 10,000 টাকা, সময় 3 বছর, সুদের হার 5%। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদে, যে সুদে আসলে সূত্র প্রয়োগ করলাম, সূত্র প্রয়োগ করে ক্যালকুলেশন করলাম সহজ ভাবে, কাটাকাটি করে এটা আসলে কি হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তা আমাদের যেটা করতে হবে, সুদের পরিমাণটা বের করতে হবে। তাহলে কি করব, সুদে আসলে যেটা বেরোলো চক্রবৃদ্ধি বিয়োগ আসল, প্রাথমিকভাবে যে আসলটা ছিল, তাহলে এটা হলো গিয়ে আমাদের সুদের পরিমাণ, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। এবার সরল সুদ যদি হয় তখন সুদের পরিমাণ কত হবে, সেটা ফর্মুলা জানো, PRT/100। সেই ফর্মুলা ইউজ করলাম আরেকবার, 1500 টাকা। এবং দুটোর মধ্যে পার্থক্য কত হলো দেখো, দেখাই যাচ্ছে, একটা 1576.25 আর একটা 1500, তাহলে এদের বিয়োগফলটাই হচ্ছে পার্থক্য সুদের। এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলো করব। 12 নম্বর প্রশ্ন, বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর 129 টাকা 60 বা 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। তার মানে আমাদেরকে এই ক্ষেত্রেও এক্স ধরে নিয়ে অঙ্কটা কিন্তু প্রসিড করতে হবে। তাহলে ধরলাম আসল হচ্ছে এক্স টাকা, সময় 2 বছর, সুদের হার 9%, 2 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ দাঁড়াবে এত টাকা। ফর্মুলা, কারণ সুদের পরিমাণ আমরা কিভাবে বের করলাম, সুদে আসল বিয়োগ আসল, তাহলে আমরা সুদে আসলটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এই ভ্যালুটা হবে 129.69, ওটার সমান না, এটা হলো সরি, এটা হলো কি আমাদের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। সরল সুদ কতটা হবে, PRT/100, 18x/100। এই দুটোর বিয়োগফল যেটা, সেটা দেওয়া আছে। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত বিয়োগ সরল সুদের পরিমাণ কত, সেটাই হলো চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। সেই বিয়োগফলটা অন্তরের সমান সমান, তারপরে আমরা ক্যালকুলেশন কন্টিনিউ করি, তাহলে আমাদের অজানা রাশি এক্সটা সহজে বেরিয়ে আসবে, যেটার পরিমাণ হলো 16,000। 13 নম্বর প্রশ্ন, বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা। অর্থাৎ আগের অঙ্কটার মতনই সেম ওয়েতে আমরা করব। কি করলাম, আসল অজানা ধরে নিলাম, চক্রবৃদ্ধি সুদ বের করলাম ফর্মুলা প্রয়োগ করে, সুদ আসলো, সরল সুদ বের করলাম সরল সুদের ফর্মুলা ব্যবহার করে। এই দুটো সুদ, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের বিয়োগ করলাম, বিয়োগ ফলটাই হচ্ছে দুই সুদের অন্তর, অন্তরের মান দেওয়া আছে, সেটা বসালাম এই প্রশ্নানুসারে, অ্যাকর্ডিং টু কোশ্চেন হয়ে গেল। তারপরে সেটা সিম্পলিফাই করলাম, সরল করলাম, ভাগ করলাম, ভাগ করলে পরে আমাদেরকে মানটা কিন্তু চলে আসে, টাকার পরিমাণ কত ছিল। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 14। প্রশ্নে বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে নিন। তার মানে দেখো এই অঙ্কটায় সুদের হারটা ইউনিফর্ম না, অর্থাৎ সেম না, চেঞ্জ হচ্ছে।
বছরের পর বছর, তাহলে কিন্তু সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখো প্রথমে মনে করে দেখো যে সূত্র যখন নির্ণয় করেছিলাম সেটা করেছিলাম এরকম, প্রথম বছর শেষে মূলধন দাঁড়ালো এটা, দ্বিতীয় বছর শেষে দাঁড়ালো 1+r/100, আবার গুণ করতে হতো, এইভাবে এইভাবে বাড়ছিল। সেগুলোকে আমরা সহজভাবে কি করলাম, p ইন্টু 1+r/100 এই আকারে রাখা হচ্ছে। কিন্তু যদি মনে করো রেট অফ ইন্টারেস্ট গুলো আলাদা আলাদা হয়, প্রথম বছরে আর না হয় r1 হয়, দ্বিতীয় বছরে আর না হয় সেটা r2, অর্থাৎ মানগুলো আলাদা, তখন কিন্তু ওই ফর্মুলাকে p ইন্টু 1+r/100 আকারে আমরা প্রকাশ করতে পারবো না, তখন আমাদেরকে এইরকম আকারেই রাখতে হবে এবং এই সমীকরণ ব্যবহার করে অঙ্কটাকে করতে হবে। দেখা যাক এই অঙ্কটাকে কিভাবে আমরা করতে পারি। এটাকে একটু অন্যভাবে করেছে। এখানে প্রথম বছরের সুদের পরিমাণ বের করা হলো 6000 ইন্টু 1 ইন্টু 7/100, 100 দিয়ে কাটাকাটি করলাম, মনে করো 0 0, 60 ইন্টু 7 420 চলে আসলো। তাহলে দ্বিতীয় বছরের শুরুতে আসলের পরিমাণ দাঁড়ালো 6420। এটা একটা করতে পারি, অর্থাৎ আমরা এটাকে এভাবে না করে অন্যভাবে করতে পারতাম খুব সহজ ভাবে। কি হবে, p এর জায়গায় 6000, 1 প্লাস সুদের হার প্রথম বছর ছিল 7/100। এইভাবে যদি করতাম তাহলেও কিন্তু উত্তরটা একই আসতো, 6420 প্রথম বছরের শেষে। এবার দ্বিতীয় বছর শেষে কি হবে, দ্বিতীয় বছর শেষে এই 6420টাই হবে গিয়ে ওর মূলধন, তার উপরে আমার ইন্টারেস্ট 8% রেট। তাহলে এই জায়গায় যদি আমি এমন করি 1+h/100 একবারে, তাহলেও উত্তর চলে আসবে, কিন্তু একটা মান আসবে কত হলো সুদে আসলে। কিন্তু আমাদেরকে এক্ষেত্রে বলতে বলছে চক্রবৃদ্ধি সুদটা কত করে লিখি। তাহলে এটা আমরা দুভাবে করতে পারি। এক হচ্ছে এই ফর্মুলা দিয়ে আমি সুদে আসলে কত হলো বের করলাম, যেটার মান আসবে তোমার টোটাল করলে পরে 6933.60। সেটা থেকে যদি আমি আসলটাকে বাদ দিই তাহলে আমি পেয়ে যাবো 933.60। এটা হবে গিয়ে আমাদের চক্রবৃদ্ধি সুদ। এভাবে করতে পারি, কিন্তু আরেকটা যেভাবে আমি করলাম, এখানে যেভাবে করা আছে সেটা হচ্ছে গিয়ে কি, প্রথম বছর শেষে কত হলো মূলধন, সেটা থেকে দ্বিতীয় বছর শেষে সুদ কত হলো বের করলাম সরল সুদের সূত্র দিয়ে। তাহলে প্রথম বছরের সুদ ছিল 420 টাকা, পরের বছরের সুদ হলো 513.60 টাকা। তাহলে 2 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ দাঁড়ালো এই দুটো যোগ করে দিয়ে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে এই ধরনের অঙ্ক কিন্তু দুরকম ভাবে করা যেতে পারে। এক হচ্ছে প্রথম বছর শেষে কত হলো, দ্বিতীয় বছর শেষে কত হলো, দুটো যোগ করে দিলাম তাহলে সুদ বেরিয়ে গেল। আরেকটা হচ্ছে একদম ডিরেক্ট ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু চলে আসে। 15 নম্বর, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তবে 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে নির্ণয় করি। তাহলে প্রথম বছরের সুদ বের করা হলো PRT/100 দিয়ে, দ্বিতীয় বছরের সুদের পরিমাণ প্রথম বছরের আসল করে বের করলাম, তাহলে মোট সুদের পরিমাণ 565 টাকা। এই অঙ্কটা আরো সহজ ভাবে আমরা করতে পারি। কিভাবে, একদম সহজ, p ইন্টু 1 প্লাস প্রথম বছরের ইন্টারেস্ট বাই 100 ইন্টু 1 প্লাস দ্বিতীয় বছরের ইন্টারেস্ট বাই 100 মাইনাস p, তাহলে আমাদের বেরিয়ে আসবে এটা কত 5000, 1 প্লাস 5/100, 1 প্লাস 6/100 মাইনাস 5000। 5000 into 100 5/100 into 100 6/100 মাইনাস 5000। দেখো দুটো জিরো বাদ চলে গেল, একটা জিরো বাদ গেল। এবারে যদি প্রোডাক্ট করি, এখানে একটা নিচে জিরো আছে, তো সাপোজ 105 ইন্টু 5 দিয়ে 106 কে মাল্টিপ্লাই করলে 30 শূন্য, হাতের হলো 3, 53, 10 মাইনাস
5, এটা যদি মাল্টিপ্লাই করি সহজেই চলে আসছে 5565 মাইনাস 562। তাহলে দেখো এইটা থেকে কিন্তু আমাদের শুধুমাত্র কয়েকটা স্টেপ করলে পরে একদম শুরু থেকেই অঙ্কটা হয়ে যাবে, খুব বেশি জটিলতা আসবে না। তাই তোমাদের চয়েস তোমাদের উপর যে কিভাবে বের করবে, স্টেপ বাই স্টেপ করবে নাকি একবারে সরাসরি ফর্মুলা ব্যবহার করবে। আমার মনে হয় সরাসরি ফর্মুলা ব্যবহার করাই ভালো। এরপরে 16 নম্বর প্রশ্ন, কোন একটা নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার। এক্ষেত্রে দুটো অজানা জিনিস আছে, একটা মূলধন, একটা বার্ষিক সুদের হার। তার মানে দুটোকেই আমাদের ধরে নিতে হবে। তো মূলধনকে আমরা ধরলাম x টাকা আর সুদের হারকে y%। প্রথমে বলেছে 1 বছরের সরল সুদ, সরল সুদের ফর্মুলা P/T/100, তার মানে হলো গিয়ে কত xy/100। তাহলে প্রশ্নানুসারে অ্যাকর্ডিং টু কোশ্চেন xy/100 = 50। এটা হলো প্রথম শর্তটা থেকে পেলাম। একইভাবে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102, এটা থেকেও আমরা কিছু বের করতে পারবো। এবার দ্বিতীয় বছরের শুরুতে আসলের পরিমাণটা কত হবে? x + 50, কারণ 1 বছরের সরল সুদ 50 টাকা। এবার দ্বিতীয় বছরে যেহেতু চক্রবৃদ্ধি সুদ হিসেবে আমরা ব্যবহার করব, তাহলে আসলটা চেঞ্জ হয়ে কত হলো? x + 50। তাহলে দ্বিতীয় বছরের শুরুতে শেষে সুদের পরিমাণটা দাঁড়াবে ওই PRT/100 প্রয়োগ করলে পরে আমরা যেটা পেলাম। তাহলে সরল সুদ যদি করতাম, সরল সুদ করলে পরে 2 বছরের সুদ হতো 100 টাকা, কিন্তু চক্রবৃদ্ধি সুদে হলো কত? 102 টাকা। তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর্গত 102 - 100। তাহলে দেখো আমাদের সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা এই সমীকরণটা পেয়ে যাব। বুঝতে পারলে যে এই প্রথম বছরে সরল সুদ হয়েছে দুই ক্ষেত্রে। এবার দ্বিতীয় বছরে এটা যদি সরল সুদ হয় আর দ্বিতীয় বছরে এটা যদি চক্রবৃদ্ধি সুদ হয়, তাহলে এই দুটোর বিয়োগফল, অর্থাৎ দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি এই যে সুদের বিয়োগফল আর 2 বছর মিলিয়ে বিয়োগফল একই মান। সেই কারণে আমরা কিন্তু এটা লিখতে পারবো। এই জায়গাটার মধ্যে একটু বোঝার আছে। তোমরা এটাকে অন্যভাবেও করতে পারো, যেভাবে সহজ মনে হবে সেভাবে করতে পারো। তো যাই হোক, দুটো সমীকরণ চলে আসলো এবং এই সমীকরণ থেকে আমরা y এর মানটাকে বের করে ফেলতে পারলাম, y = 4। সেই y এর মান যদি আমরা প্রথম সমীকরণ অর্থাৎ xy/100 = 50 তে বসাই, y এর জায়গায় 4 বসলো, 50 এখানটা 4 হবে, কাটাকাটি করলে পরে 25, 25 × 50 150। তাহলে x এবং y দুটো আননোন ছিল, দুটোই কিন্তু আমরা বের করতে পারলাম। মূলধনের পরিমাণ কত আসলো? x = 1250, সুদের হার হচ্ছে 4। ঠিক আছে, এটাকে অনেক সহজ ভাবেও করা যেত, তবু এটা বোঝানোর জন্য এতটা একটু লেংদি ভাবে করা হলো। কিন্তু যদি সহজ ভাবে করতে চাও, প্রথমে তোমরা এইটুখানি কাজ করবে, এই পার্টটা, এটা করতেই হবে। আর 2 বছরে চক্রবৃদ্ধি সুদ তোমরা যদি বের করতে চাও, সেটা করতে পারো এইভাবে। 2 বছরে আমরা x ধরেছি টাকা 1 প্লাস y ধরেছি সুদের হার বাই 100 তার স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 100।
এইভাবে প্রসিড করেও অঙ্কটা কিন্তু করতে পারো। তাহলে আলটিমেটলি ওই একই দুটো সমীকরণ আসবে, সমীকরণ দুটো সমাধান করলে পরে এই একই সমীকরণ চলে আসবে, সমীকরণ সমাধান করে আমরা কিন্তু মানগুলো বের করতে পারবো। 17 নম্বর প্রশ্ন, কোনো মূলধনের 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। যে আগের অঙ্কটা যদি আমরা এইভাবে করতাম তাহলে কিছু তোমাদের বুঝতে সুবিধা হতো, কিন্তু স্টেপ বাই স্টেপ করলাম যাতে করে তোমরা কিভাবে অঙ্ক করা যায় নানা রকম পদ্ধতিতে, সেই জন্য আমি ওই অঙ্কটা ওইভাবে করেছি। তবে এই পদ্ধতিটা আমার কাছে বেশি পছন্দের। কোনো একটা মূলধনের পরিমাণ যদি x টাকা হয় আর সুদের হার যদি y% হয়, কারণ দুটোই অজানা ধরে নিয়েছি, তাহলে 2 বছরের সরল সুদের পরিমাণ হবে PRT/100 ইউজ করে xy/50, এটা পেলাম। তাহলে প্রশ্নানুসারে xy/50 ইকুয়াল টু দিস। আরেকটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, যেটা বললাম p × 1 + r/100n, ওই ফর্মুলাতে p, r এবং n এর জায়গায় করেসপন্ডিং ভ্যালুগুলোকে বসানো হলো। তার থেকে p বিয়োগ করলে আমরা সুদটা পেয়ে যাব। এই দুটো সমীকরণ বলতে এই যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান সমান H652, এটা করলে পরে আরেকটা সমীকরণ তৈরি হবে। সিম্পল ক্যালকুলেশন, x আছে, এটাকে কমন নিলাম x, আর এটাকে হচ্ছে a + b হোল স্কয়ারের ফর্মুলা, a স্কয়ার + 2ab + b স্কয়ার মাইনাস কমন নেওয়ার ফলে যেটা -1 আসলো, কাটাকাটি করার পর y কমন, এগুলো আলটিমেটলি xy/50, xy/50 এর ভ্যালু আবার 8400, এই জিনিসটা পুট করলাম, ক্যালকুলেশন 1 + y/200, এটাকে ওপাশে নিয়ে গেলে নিচে চলে আসলো 8400 নিচে, কাটাকাটি করে y এর মান চলে আসলো কত, 6। এবার এই y টাকে যদি আমি 1 নাম্বার ইকুয়েশন 1 এ পুট করি, তাহলে কিন্তু আমি x এর ভ্যালু পেয়ে যাব। x আসবে 8400 into 50/6। এরপর তোমরা ক্যালকুলেশন পার্ট করবে, যা আসবে সেটাই আছে, সহজ ব্যাপার। তাহলে তোমরা দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু বেসিক্যালি কয়েকটা সূত্রের উপর নির্ভর করে আছে। এবং সরল সুদের ব্যাপারের ক্ষেত্রে PRT/100 মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা হচ্ছে সুদে আসলে এইটুক, আর সুদ বের করতে গেলে আবার পিটাকে বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আবার এটার ক্ষেত্রে এই জিনিসটা শুধুমাত্র সুদটাকে ডিনোট করে। 18 নম্বর প্রশ্ন, এক্ষেত্রে আমি দেখো বলেছিলাম সুদের পর্ব বলে একটা কথা বলেছিলাম। সুদের পর্ব সাধারণত 1 বছর ধরে, আমরা এতক্ষণ যত অঙ্ক করলাম 1 বছর ধরে করা হয়েছে, কিন্তু তার মানে এই নয় সব ক্ষেত্রে সুদের পর্ব 1 বছরই থাকবে, 6 মাসও হতে পারে। অর্থাৎ কি হবে, 6 মাস পর পরে আমার সুদটা ঢুকবে অ্যাকাউন্টে, ঢুকে আসলটা চেঞ্জ হয়ে যাবে। 6 মাস পর পরে এখন আমাকে অঙ্কটাকে করতে হবে। তাহলে এই অঙ্কটা দেখো 6 মাস অন্তর 8% চক্রবৃদ্ধি হার সুদে, বার্ষিক সুদের হারটা আবার বার্ষিক, 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত নির্ণয় করো। মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, সুদের হার সেটা কিন্তু বার্ষিক হারই আছে, 1 বছরে 8 টাকা দেবে, 100 টাকা। কিন্তু কি হবে, সেটা 6 মাসে টাকাটা ঢুকবে, 6 মাস পরে একবার ঢুকবে, আবার 6 মাস পরে আরেকবার ঢুকবে। 6 মাসে যত টাকা সুদ হবে তত টাকা ঢুকবে। 1 বছর হলে বেশি হতো, 6 মাসে কম ঢুকলো, কিন্তু সেটা আসলের সাথে যোগ হয়ে গেল। তারপরে ওই আসলের উপরে পরের 6 মাস আবার টাকাটা থাকবে। দেখি কিভাবে অঙ্কটা করা যায়। এখানে দেখো 6000 টাকা সুদ, আসল, সময় 1 বছর, সুদের হার 8%। তাহলে সুদের পর্ব কি হবে, মানে কতগুলো পর্ব ও দিবে, 1 বছরে ও দুবার সুদ দেবে। তাহলে 1 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি হবে, ফর্মুলা কিন্তু সেটাই থাকলো, p × 1 + r t যদি বলে, এখানে t টা ইউজ করলাম কারণ t এখন 1 বছর নেই, t এর জায়গায় হাফ হয়ে গেছে, সেজন্য এখানে দেখো t এর বদলে হাফ ইউজ হলো, r/2। আর উপরে n হচ্ছে পর্বের সংখ্যা, কতগুলো পর্ব, এখানে কিন্তু nটা সময় নয়, nটা পর্ব, 1 বছরে দুবার সুদ পাবে, সেজন্য 2। তাহলে 1 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি দাঁড়ালো।
এরপরে মান বসালে পরে যা আসবে অ্যান্সার করে টরে আমাদের সুদে আসলে বেরোলো, সেখান থেকে আমরা সুদের পরিমাণটাও বেরোলো। এবার আগেরটা ছিল 6 মাস অন্তর, এবার হচ্ছে 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% সুদের হার এত টাকা, কিন্তু 9 মাসে কত সুদ পাবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমাদের দেখো কি কি জিনিস দেওয়া আছে। পি দেওয়া আছে, সময় 9 মাস, সো 9/12, 3/4 বছর, সুদের হার 10%, সুদ কতগুলো পর্ব হয় বছরে, বছরে 4টা পর্ব এক বছর। তাহলে এখানে আমার পর্ব হবে অ্যাকচুয়ালি 3টা। কারণ কি, আমার এক বছর তো নেই, আছে 9 মাস সময়, এক বছরে 4টা হয়, তাহলে 3/4 বছরে হয়ে যাবে 3টা পর্ব। হলো এই জিনিসটা হলো এন, যেটা আমরা এগুলোর ক্ষেত্রে কিন্তু এনটা একটু অন্যভাবে ব্যবহার করছি, এটা বুঝতে হবে। আর এক্ষেত্রে আর টিটা হচ্ছে গিয়ে আমাদের ওই 3 মাস অন্তর দেয় বার্ষিক পর্বটা আর কি, 3 মাস, তার মানে 1/4, এখানে হলো 1/4, এভাবে করে ফর্মুলায় বসালে পরে সুদে আসলে পেলাম, তার থেকে আসল বিয়োগ করে সুদটাকে পেয়ে। এরপরে প্রশ্ন, 60,000 টাকা 2 বছরে সমূল চক্রবৃদ্ধি এত টাকা হলে বার্ষিক সুদের হার হিসাব করে লিখুন। তাহলে বার্ষিক সুদের হার অজানা, ধরে নিলাম x%, তাহলে ফর্মুলায় বসালে পরে p × 1 + r/100 টু দি পাওয়ার n, 2 বছর, সেটা বসালে পরে যেটা হলো এই মানটা আসলো। সেখান থেকে সরল করলাম, স্কয়ার রুট করলাম, সিম্পলিফাই করলাম, x এর মান বেরিয়ে আসলো 8, তার মানে 8% হচ্ছে বার্ষিক সুদের হার। 21 নম্বর প্রশ্ন, একই রকম ভাবে এখানে সুদের হার বলা আছে, কত বছরে, বছরটা বের করতে বলেছে, এত টাকার সুদ এত হবে। সেম, শুধুমাত্র এই ক্ষেত্রে বছরটা অজানা, বছর অজানা, বাকি সব একই রকম। প্রশ্নানুসারে আমাদেরকে একটা সমীকরণ তৈরি করতে হলো, সমীকরণটাকে সিম্পলিফাই করা হলো, সিম্পলিফাই করে দেখা গেল যে এই টু দি পাওয়ার এক্স টার মান 2 হলে পরে দুপাশটা মিলে যায়। সো আমাদেরকে যে রিকোয়ার্ড অ্যান্সার এটা হচ্ছে 2 বছর। খুবই সহজ, একই রকম প্রসিডিওরে করছি, তোমরা কিন্তু এই জিনিসগুলো ভালো করে দেখবে এবং করার চেষ্টা করবে। এবার হচ্ছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদ এত টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে। এবার বার্ষিক হারটা বের করতে হবে। ধরে নিলাম, ফর্মুলায় বসালাম, সমীকরণ তৈরি করলাম, এপাশে নিয়ে আসলাম, 0 0 বাদ চলে গেল, তাহলে 121/100, 1 + x/100 √121/100, 121 এর রুট 11, 100 র রুট 10, এটা করলে পরে 1/10 × 100 হয়ে গেল, দিস ইজ 11 বিয়োগ 10, 1/10, তাই 1/10, 100 উপরে উঠে আসলো 10, যেটা ছিল 10%। খুবই সহজ সমীকরণ সমাধানগুলো, এগুলো তোমরা নিজেদেরকে করতে হবে। 23 নম্বর প্রশ্ন, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে এত টাকা সমূল চক্রবৃদ্ধি এত হবে, কত বছরে এটা বের করতে হবে। তো ধরে নিলাম x বছর লাগবে, সমূল চক্রবৃদ্ধি এত, তাহলে প্রশ্ন অনুসারে এই জিনিসটা এটার সমান, দুই পাশে নিয়ে গেলাম, কাটাকাটি হলো, 5 দিয়ে ডিভাইড করলে 100, 5 দিয়ে ডিভাইড করলে 121, দ্যাট মিন্স 11/10 এর স্কয়ার। এবার কাটাকাটি করে x এর মান 2। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 3 লাখ টাকা সমূল চক্রবৃদ্ধি হবে এত টাকা। x বছর ধরে নিলাম, সূত্র প্রয়োগ করলাম, প্রশ্নানুসারে এই মানটা সুদে আসলে মানের সমান হবে, এটাকে এই পাশে নিয়ে আসলাম, নিচে চলে গেল, 0 0 যতটা বাদ যায় গেল, 3 দিয়ে ডিভাইড করলে পরে এটা 1331, এটা 100, 11 কিউব, 10 কিউব, তো x এর মান 3 চলে আসে। খুবই সহজ, তোমরা শুধু
প্রসিড করবে, দেখবে অঙ্ক হয়ে যাবে। এরপর হচ্ছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকা 1.5 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল কত? 1.5 বছর মানে 3/2 বছর, পি 1600 টাকা, সুদের হার 10%, সুদের পর্ব হচ্ছে 2টা বছরে। তাহলে 1.5 বছর শেষে কত হবে? পি আর টি ইন্টু 1 প্লাস আর টি বাই 100 2 ইন্টু এন। এগুলো করার পরে আমাদের মান চলে আসবে সহজ। তাহলে এটা সুদে আসলে, আসল বিয়োগ করলে সুদ। তাহলে আমাদের এই হলো ব্যাপার, চক্রবৃদ্ধি সুদ। এই কাজটা আমরা কমপ্লিট করলাম 6.1 চ্যাপ্টার। 6.2টা আমি কালকে আপলোড করব, তো তোমরা 6.1টা আগে ভালো করে দেখে রাখো। 6.2 চ্যাপ্টার খুবই সহজ। আমি আর বাড়িতে খুব ভালো করে পড়বে, অঙ্ক টঙ্ক করবে। সবাই ভালো থাকবে, সেফ থাকবে। থ্যাংক ইউ।